ওহো কি অবস্থা সবার, দিস ইজ Realme 9 Pro Plus। Realme এই ফোনটা বাংলাদেশে লঞ্চ করেছে 39,990 টাকায়। অবশ্যই এটা একটা ফ্ল্যাগশিপ প্রাইস এবং Realme দাবি করছে এটাও একটা ফ্ল্যাগশিপ ফোন, বাট ক্যামেরা ছাড়া অন্য সবকিছু কি এই ফোনটাতে ফ্ল্যাগশিপ লেভেলের, সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। অনেকে যে জিনিসগুলো আপনাদের জানাই নেই সেগুলো তো জানতে পারবেনই, আর যা জানার তা তো জানবেনই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল করেছি। ফোনটা অনেক লাইট ওয়েট এবং হাতে খুব ভালোভাবে এঁটে যায়। কন্টেন্ট ব্যাগ গরিলা গ্লাস হওয়াতে এবং ফোনটা স্লিম হওয়াতে এটার ডিজাইনটা আসলেই খুব ভালো লাগছিল। আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরোরা গ্রিন, আর এটার একটা সানরাইজ ব্লু আছে, যেটা ঘরে থাকলে ব্লু কালার দেখায় বাট বাইরে গেলে অনেকটা লালচে ভাব নিয়ে নেয় যদি আপনারা সূর্যের কাছে এটাকে আনেন। সূর্যের সাথে ভালোবাসা একটু বেশিই বলা চলে। যারা গ্রিন কিনবেন তারাও আমার মতো রং বদলায় না বলে আমি মনে করব। তাছাড়া ব্যাকসাইডটা অনেক বেশি গ্লসি, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা চলে অনেক, যার কারণে কিছুক্ষণ পরপরই এটাকে বুকে জড়িয়ে মুছতে হবে। এত দাম দিয়ে যদি আপনি কিনতে পারেন ডেফিনেটলি আপনি একটু পরপর বুকে জড়াইতেও পারবেন। পিছনে ছোট ছোট ঝিকিমিকি টাইপ পার্টিকেলস আছে, যেটাও আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এবং এইটাও আপনার যেই ডিজাইনটা এইটাকে একটু প্রিমিয়ামনেস গিফট করে, এটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এইটার যে ইনহ্যান্ড ফিল সেইটাও আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। ইনহ্যান্ড ফিল ভালো হওয়ার আরেকটা রিজন হচ্ছে এইটার ওয়েট ম্যানেজমেন্ট। এটা কিন্তু আপনার হাতে অনেক লাইট ওয়েট লাগবে, আমার হাতেও কিন্তু অনেক লাইট ওয়েটই লাগছে এবং এইটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে 170 থেকে 175 গ্রামের মতো লেটস ওয়েট। আমরা দেখি এটা কত গ্রাম। ওকে, এটা কিন্তু 180 গ্রামের উপরে, প্রায় 85-86 গ্রাম। লাইক সিরিয়াসলি আপনাদের হাতে কিন্তু এত ফিল হবে না। সো এই জন্য কিন্তু এটা ইনহ্যান্ড ফিল অনেক ভালো, আর এটার থিকনেসও কিন্তু অনেক কম। এর একটা রিজন হতে পারে এটার ব্যাটারি, কারণ এটাতে কিন্তু 4500 এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে এবং এইটাতে 60 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, অ্যান্ড ইন বক্স কিন্তু আপনারা 60 ওয়াটের চার্জারও পেয়ে যাচ্ছেন। ব্যাটারি নিয়ে সাধারণত আমি লাস্টে কথা বলি, বাট আজ আমি অনেক তাড়াতাড়ি কথা বলছি বিকজ অফ এটার ব্যাটারি আমাকে ইমপ্রেস করেছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হয়, ব্যাটারি ব্যাকআপটা কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি আমি। নর্মাল ইউজে প্রায় আপনি 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, বাট হেভি ইউজে এটা আপনাকে একটু সাফার করাবে 4-4.5 ঘন্টার মতো ব্যাকআপ আপনাকে দিয়ে। কারণ রিয়েলমির যে অপটিমাইজেশন সেটা কিন্তু অনেক ভালো, যার কারণে আপনি লাইট ওয়েট যখন কাজ করবেন তখন এত বেশি ব্যাটারি এটা ইউজ করে না, বাট যখন আপনি এটা প্রেশার দিবেন এটা কিন্তু অনেক বেশি ব্যাটারি কনজিউম করে, যার কারণে আপনি হাই প্রেশারে এটার থেকে বেশি ব্যাকআপ আসা না করলেও পারেন। বাট মডারেট ইউজে আপনি অবশ্যই 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। বাট ডিসপ্লে যদি নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লেটা ডেফিনেটলি অনেক স্মুথ মনে হচ্ছে আমার কাছে। গালে জোরে স্মুথনেস টেস্ট করলে হবে না, আমরা অবশ্যই ভিতরে জাম্প করে এটা স্মুথনেস টেস্ট করব। এবং ভিতরে জাম্প করলে আমরা দেখতে পাই এখানে আপনার 6.4 ইঞ্চির একটা 90 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি রেজুলেশনের। 401 পিপিআই সাথে আপনার 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন। সিরিয়াসলি এই জন্য এটা টাচ করে আপনাদের অনেক ভালো একটা ফিল হবে এবং অনেক স্মুথ ফিল হবে। কিন্তু বডি রেশিও 91%, এ ব্যাপারে আমি আসছি। কিন্তু এছাড়া এটার উপরেও কিন্তু গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। স্ক্রিনটির বডি রেশিও নিয়ে যে কথাটা বলছিলাম, এইটাতে কিন্তু নিচের দিকে অনেক বড় একটা বেজেল দেওয়া আছে ভাই। যদি ফ্রন্টের দিক দিয়ে কেউ দেখেন, কেউ এইটাকে 40,000 টাকার ফোন বলবে না। এত বড় বেজেল আমি 10-12 থেকে 20,000 টাকার ফোনে দেখি, বাট 40,000 টাকার ফোনে ডেফিনেটলি আমি আশা করি না। বাট যদি বেজেল আপনাদের সমস্যা না হয় তাহলে ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক ব্রাইট, অনেক কালারফুল ছিল। 120 হার্টজ হলে অবশ্যই ভালো হতো, বাট 90 হার্টজও কিন্তু ডিসপ্লেটা অনেক ফ্লুইড কাজ করছিল। টাচ স্যাম্পলিং রেটের জন্য আমি টাচ রেসপন্সও অনেক ভালো পেয়েছি। কোনো প্রকার টাচ ইস্যু আমি দেখিনি, কোনো সাইড অ্যাঙ্গেল থেকে কোনো প্রবলেম দেখিনি। কালার এরিয়া ওয়াচিংয়ে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো। যদি ডিসপ্লেটা S2H হতো সিরিয়াসলি এটার মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আপনাদের অনেক এনহ্যান্স হয়ে যেত, বাট কি আর করার। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো, শুধুমাত্র বেজেলটাই একটু প্রবলেম করবে আপনাদের। সেটা ফোনটার আশপাশে যদি আমরা একটু ঘুরে দেখি তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। এইটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এই 40,000 টাকার ফোনে হেডফোন জ্যাক দেখাটা আমার কাছে পার্সোনালি অনেক আনন্দের। আর যারা গেমার আছেন তাদের জন্য একটু বেশি আনন্দের, কারণ এই বাজেটে কোনো ফোনেই অলমোস্ট কোনো ফোনেই হেডফোন জ্যাক থাকে না। এছাড়া রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, যেটার পজিশন মোটামুটি ভালো ছিল। লেফট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন, বাট কোনো মেমোরি কার্ড এক্সপেন্ড করার সুযোগ এখানে থাকছে না।
এইটা একটা ব্যাড পয়েন্ট। অবশ্যই এখানে হাইব্রিড অথবা একটা মেমোরি কার্ডের স্লট দেওয়া উচিত ছিল। এছাড়া উপরে সেটা আপনারা সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। এছাড়া কিছু ইম্পর্টেন্ট ছোট ছোট জিনিস নিয়ে যদি কথা বলি তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আই থিঙ্ক। কানেক্টিভিটিতে এখানে আপনারা ব্লুটুথ 5.2 পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই 6 পেয়ে যাচ্ছেন। ফোনটা কিন্তু 5G ফোন এবং এটাতে 5টা ব্যান্ড পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি 10-12টা হলে আরেকটু ভালো হতো, বাট স্টিল বাংলাদেশে যেহেতু এখনও 5G আসে নাই, 5টা দিয়ে আপনারা অবশ্যই হ্যাপি হবেন আই থিঙ্ক। এছাড়া ডুয়াল ভোল্টি পেয়ে যাচ্ছেন, WideOL1ও সাপোর্ট আছে, যার কারণে আপনারা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ফুল এইচডিতে স্ট্রিমিংও করতে পারবেন। এখানে স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন UFS 2.2, 40,000 টাকায় 2.2, যেখানে 3.2 অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল। এইটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। রিড রেট স্পিড আপনারা এতটা ভালো পাবেন না। এটা যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, ডেফিনেটলি আমি বলবো যে অন্তত এখানে 3.1 অথবা 3.2 দেওয়া উচিত ছিল। এছাড়া সামনের দিকের পাঞ্চ হোল ডিসপ্লের ঠিক নিচের দিকে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। এই প্রাইসে কিন্তু অনেক ভালো ফিঙ্গারপ্রিন্ট স্পিড আপনারা পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যতটা স্পিড আপনাদের দেওয়া উচিত এটা দিবে এবং তার সাথে এটা একটু বেশি দিবে। যদি আপনাদের হার্ট রেট মাপতে চান এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটাও সম্ভব। এবং আমি এটার অ্যাকুরেসি চেক করেছি আমার Mi Band 6 দিয়ে এবং রেজাল্ট আপনাদের সামনে অলমোস্ট সেম রেজাল্ট দিচ্ছিল। সো এইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, এটা একটা ফোনে আপনার হার্ট রেটও পেয়ে যাচ্ছেন। এই বাজেটটাও কিন্তু অনেক ফ্ল্যাগশিপ বাজেট, 40,000 টাকা। ও ভাই, অবশ্যই পাওয়াই উচিত। যদি আমি স্পিকারের কথা বলি তাহলে স্পিকারের সাউন্ড একটু শোনাই আপনাদের। সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক লাউড সাউন্ড পাবেন আপনারা। দুইটা স্পিকারই কাজ করে এবং দুইটা স্পিকারে আমি অলমোস্ট সেম সাউন্ডই প্রডিউস করতে দেখেছি। ম্যাক্সিমাম ফোনে কি হয় যে নিচেরটা অনেক বেশি সাউন্ড প্রডিউস করে এবং উপরেরটা অনেক কম, বাট এইটা অনেকটাই ইকুয়াল। দুইটা স্পিকার থেকে একরকমই সাউন্ড প্রডিউস করছিল, যার কারণে আপনারা যখন গেম খেলবেন সেইখানেও কিন্তু অনেক হেল্প করবে এটার স্পিকার কোয়ালিটি। ফ্যানদের কিন্তু আগে অনেক কমপ্লেন ছিল এই স্পিকার কোয়ালিটি নিয়ে, সেটাও কিন্তু তারা ফিক্স করেছে। এবার যদি UI অ্যান্ড OS নিয়ে কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স আপনারা এই ফোনটাই কিন্তু Android 12 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। অ্যান্ড Realme UI 3.0 যেইটাও অনেক লাইট ওয়েট অ্যান্ড অনেক ফিচার রিচ একটা UI। বর্তমানে ম্যাক্সিমাম কোম্পানির UIগুলো কিন্তু অনেক বাগ প্রডিউস করছে, সেই জায়গায় Realme UI কিন্তু অনেক ভালো পজিশনে আছে। তাদের UIতে এত বাগ নেই, অনেক অপটিমাইজড UI তারা বানায় এবং এইটার সাথে আরও ভালোভাবে অপটিমাইজ ছিল, যার কারণে কোনো প্রকার ল্যাগ হ্যাংয়ের দেখা তো পাইনি। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করাও অনেক ইজি ছিল, মাল্টিটাস্কিংও অনেক ভালোভাবে আমি করতে পেরেছি। ডেফিনেটলি এইটার যে UI সেখানে আমি স্যাটিসফাইড। কিন্তু এখানে বেশ কিছু ব্লটওয়্যার আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো অ্যাপস তারা প্রি ইনস্টল দিয়েছে। সিরিয়াসলি এইটা আমার কাছে একদমই ভালো লাগেনি এবং এটা হওয়া উচিত না, বাট যাই হোক আনইনস্টল করে নেবেন, সমস্যা কোথায়। তো এর জন্য ইউআইতে কোনো ইফেক্ট আসলে পড়ে না। এটার মোস্ট অ্যাওয়েটেড এবং এইটা বেচতেছে যেটা বইলা কোম্পানি, এটার ক্যামেরা সেকশন নিয়ে। এখানে যদি ক্যামেরার কম্বিনেশনটা শোনেন আপনারা একদম অর্ডিনারি মনে হবে। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, তাতে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর পেয়ে যাচ্ছেন। এটা অনেক অর্ডিনারি আপনাদের মনে হচ্ছে, বাট দেয়ার ইজ এ টুইস্ট। এই যে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, কিন্তু সনির সেন্সর ইউজ করা হয়েছে এবং সনির কিন্তু এটা ফ্ল্যাগশিপ সেন্সর ধরা চলে। এখানে সনির IMX766 এই সেন্সরটা পাচ্ছেন এবং যেইটা অনেক ভালো ছবি প্রডিউস করে। সিরিয়াসলি আপনারা যখন ইনডোরে বলেন, আউটডোরে বলেন, নাইটে বলেন, ভালো ভালো ছবি তুলতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। সাথে এটাতে তারা EIS এবং OIS দুইটাই দিয়েছে, যার কারণে স্টেবল ইমেজ আসছিল, কোনো প্রকার শেকি ইমেজ আপনারা এখান থেকে পাবেন না। মেন ক্যামেরার বেশ কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন মেন ক্যামেরায় কিন্তু অনেক ভালো ডিটেইলড অ্যান্ড ক্লিয়ার পিকচার আসছিল। হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, কন্ট্রাস্ট রেশিও ভালো ছিল, ওভারঅল এটার যেই পিকচার কোয়ালিটি এটা অনেক ভালো ছিল। রেডি টু সোশ্যাল মিডিয়া, আপনারা ডিরেক্টলি ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিতে পারবেন, এরকম ছবি কিন্তু ক্যাপচার করে। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেলও খুব ভালো ভালো ছবি ক্যাপচার করছিল। বাট এই ফোনটা আমাকে ইমপ্রেস করেছে নাইট ফটোগ্রাফিতে। সিরিয়াসলি নাইট ফটোগ্রাফি যদি আপনারা দেখেন, আমি বেশ কিছু রাতের ছবি আপনাদের দিচ্ছি, আপনারা দেখতে পারেন এত কমায় ফেলে নয়েজ আর এত ক্লিয়ার ইমেজ দেয়। সিরিয়াসলি এই বাজেটে যতগুলো ফোন আছে বর্তমানে অফিসিয়ালি মার্কেটে, নাইট মোড এইটার ওয়ান অফ দ্য বেস্ট। নাইট মোড দিয়ে ছবি তুললে এটাতে নয়েজ একদম কমায় ফেলে, ক্লিয়ারিটি অনেক ভালো ছিল, অনেক সফট করে ফেলে না, একদম রিয়েলিস্টিক ইমেজ রাখছিল। সো ডেফিনেটলি এটা নাইট মোড কিন্তু আমাকে অনেক ইমপ্রেস করেছে। সো ক্যামেরার জন্য এইটা 10-এ 10 পাবে। বাট 2 মেগাপিক্সেল ম্যাক্রোর এখানে কি দরকার ছিল ভাই? এত ভালো ছবি আপনারা 2 মেগাপিক্সেল মাইক্রো দিয়ে অবশ্যই
ক্যাপচার করতে পারবেন না। লাস্ট যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, এইটা আমাকে আসলে এতটা বেশি ডিসঅ্যাপয়েন্ট করে নাই। কি দেখছি যে এখানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে, যদিও 40,000 টাকায় আরও ভালো প্রসেসর আপনারা ডিজার্ভ করেন এবং এই ফোনটাও আরও ভালো প্রসেসর ডিজার্ভ করে, বাট ভ্যাট ট্যাক্স বাড়ার কারণে এতটা প্রাইস বৃদ্ধি হয়েছে সেটাও আমাদের বুঝতে হবে। বাট এইটাতে যেই প্রসেসর ইউজ করা হয়েছে Dimensity 920, এটা একটা 5G প্রসেসর, যেটা 2.5 GHz এর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা কোর চিপসেট, এবং এটার আন্তত স্কোর ছিল প্রায় 5 লাখের মতো। ডেফিনেটলি এটাতে কিন্তু আপনারা স্ন্যাপড্রাগন প্রসেসর দিতে পারতেন, 700 সিরিজের প্রসেসর, এটা অনেক ভালো হতো যদি Realme দিত, আমিও অনেক খুশি হতাম। বাট এটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এটার পারফরমেন্স আমাকে হতাশ করেনি, অনেক ভালো চলছিল। আমি যেই গেমগুলো খেলছিলাম একদম হায়ার গ্রাফিক্সে তো ডেফিনেটলি আপনি খেলতে পারবেন না। তারপরে যদি পাবজি দেখেন, পাবজিতে এখানে সর্বোচ্চ HDR পর্যন্ত সাপোর্ট করছিল। HDR যখন আমি খেলছিলাম হালকা পাতলা ল্যাগের দেখা আমি পাচ্ছিলাম, বাট তারপরেও অনেক স্মুথ চলেছে। আমি HDR বেশ কিছু গেম প্লে দিচ্ছি পাবজির, আপনারা দেখতে পারেন। অ্যান্ড এটাতে কিন্তু আমি অ্যাপেক্স লেজেন্ডও খেলেছি, এবং অ্যাপেক্স লেজেন্ডেরও কিন্তু আমি একটা গেম প্লে দিচ্ছি। আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন আসলে আপনারা যারা গেমিংয়ের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এটা কেমন হবে। বাট আমি যদি বলি অ্যাজ এ গেমার হিসাবে আমি কিন্তু অনেক গেম খেলি। আমার কাছে হেডফোন জ্যাক, এটার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এটার যে পারফরমেন্স, আমি মনে করি এটা মোটামুটি হার্ড যারা গেমার তারাও এটা ইউজ করতে পারবেন। বাট যদি আপনাদের অনেক বেশি হার্ডকোর গেমিং লাগে এবং অন্য তেমন কিছু দরকার নেই, ক্যামেরা দরকার নেই, তাহলে আপনারা অন্য আশেপাশেও দেখতে পারেন, আশেপাশেও অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া কিন্তু 8GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 128GB রোম পেয়ে যাচ্ছেন। একটাই ভেরিয়েন্ট, এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটাই ভেরিয়েন্ট Realme সবসময় আনে, 2-3টা ভেরিয়েন্ট আনা উচিত 6GB র্যামের বা 8256, বাট এটা বাংলাদেশে কখনোই আসে না। সেটা অবশ্যই আপনাদের মতো আমারও Realmeর কাছে একটা আবেদন থাকবে যে নেক্সট টাইম যাতে তারা ভেরিয়েন্টগুলো নিয়ে আসে। সো দেন এইটার কিছু ভালো অ্যান্ড খারাপ দিক যদি বলি, ডেফিনেটলি এইটারও অনেক খারাপ দিক রয়েছে। তাহলে এটা ভালো দিক, প্রথমত এটার ক্যামেরা, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, একটা ভালো ডিজাইন আপনারা পাচ্ছেন, সবচাইতে বেস্ট হ্যান্ড ফিল পাচ্ছেন এই বাজেটের ফোনে, অনেক ভালো হ্যান্ড ফিল এটাতে, এবং পারফরমেন্স এটা আমার ঠিকঠাক মনে হয়েছে। আমি এটার কনসগুলো বলি তাহলে এটার প্লাস্টিক ফ্রেমটা আমার কাছে পছন্দ হয়নি, এখানে মেটাল ফ্রেম দেওয়া যেত। এর যে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা এটা আরেকটু উপরে উঠাইতে পারতো, তারা অনেক নিচে হয়ে গেছে। ক্যামেরাতে 2 মেগাপিক্সেল ম্যাক্রোর বদলে এখানে 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল কিছু দিতে পারতো, কারণ 40,000 টাকার ফোনে আমরা অবশ্যই এরকমই কিছু একটা আশা করি। আর এটাতে যে UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে সেইটা ডেফিনেটলি 3.1 অথবা 3.2 হলে অনেক ভালো হতো। কিন্তু যদি অ্যাট দ্য এন্ড আমি এটা রিকমেন্ড করতে চাই, ডেফিনেটলি বর্তমানে যদি ক্যামেরার জন্য আপনি একটা ফোন চান, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা আপনি এটাতে পাচ্ছেন। সো 40,000 টাকা যদি আপনার কাছে থাকে এবং আপনার ক্যামেরা ইম্পর্টেন্ট হয়, এই ফোনটা আপনার জন্য। এছাড়াও এটার সাথে GT মাস্টার এডিশন কিন্তু অনেক অনেক ক্লোজ, ওইটা 37,000 টাকা বর্তমানে, এটা 40,000 টাকা। যদি চান যে এইটা এবং GT মাস্টারের মধ্যে আমি একটা কম্প্যারিজন অ্যান্ড স্পিড টেস্ট নিয়ে আসি, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানান অথবা একটা লাইক দিয়ে দেন, তাহলে আমি বুঝে যাব যে আপনাদের অবশ্যই দরকার। এছাড়া যদি আপনাদের বাজেট কম হয় এবং আপনারা কম দামি কোনো ফোন খোঁজেন, তাহলে কিন্তু আমি এইখানে সিম্পলি Z55 এর একটা রিভিউ করেছি, 11,000 টাকা লঞ্চ করেছে এবং অনেক ভালো স্পেসিফিকেশন দিয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।